নতুন করে এখন কিচ্ছু পড়ার দরকার নেই। পরীক্ষার হলে যে তুমি মোটামুটিভাবে নিশ্চিত থাকো তুমি সৃজনশীল সকল প্রশ্নে ঘুরে ফিরে কমন পাবা। উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী কিন্তু এই বাংলার কারণে কিন্তু এ প্লাস বা গোল্ডেন প্লাস শেষ পর্যন্ত পায় না। হ্যালো ভাইয়েরা, সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। বিশেষ করে এইচএসসি পরীক্ষার্থী তোমরা যারা আছো এই মুহূর্তে, বুঝতে পারছি পরীক্ষা একেবারে গায়ের উপরে চলে এসেছে। সবাই কম বেশি যার যার জায়গা থেকে একটু টেনশন করছো, কিন্তু টেনশন করার কিছু নাই। কেননা সত্যি কথা বলতে, যে বা যারা পড়াশোনা করে তারা পরীক্ষার আগে একটু টেনশন করেই, কিন্তু দেখবা ঠিক পরীক্ষা শুরু হওয়ার পরপরই একটা দুইটা পরীক্ষা যখন হয়ে যাবে, তুমি এই মুহূর্তে যে সকল বিষয়গুলো নিয়ে টেনশন করছো, যে সকল বিষয়গুলো নিয়ে অনেক বিভ্রান্ত হয়ে আছো, দেখবা যে পরীক্ষা শুরু হয়ে যাওয়ার পরে এগুলো একেবারে আস্তে 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 কমে যাবে। তো যাই হোক, পরীক্ষা যেহেতু একেবারে গায়ের উপরে চলে এসেছে, তোমরা সবাই মোটামুটি যার যার জায়গা থেকে প্রিপারেশন নিচ্ছ। তো আমার মনে হলো কেন জানি সারা বছর এই বিভিন্ন গ্রুপ সাবজেক্ট পড়তে যেয়ে আসলে বাংলা, ইংলিশ, আইসিটির মতো সাবজেক্টগুলো পড়ার আসলে তোমরা তেমন সময় করে উঠতে পারোনি। তো আমার কাছে মনে হয়েছে যে আমি অন্তত একেবারে শেষ মুহূর্তে যেয়ে তোমাদের জন্য বাংলায় কিভাবে আ খুব সহজে এ প্লাস পাওয়া যেতে পারে, এটা নিয়ে তোমাদের সামনে ২ টা কথা বলি। আর সেইজন্যই মূলত তোমাদের সামনে আজকে এই মুহূর্তে হাজির হওয়া। তো যাই হোক, আহ আমি জানি তোমরা যার যার জায়গা থেকে মোটামুটি প্রস্তুতি নিয়েছো এবং এখন পর্যন্ত নিয়ে যাচ্ছ, এবং আমি আশা করছি যে যার যেটুকু প্রস্তুতি আছে শেষ পর্যন্ত তোমরা যদি পরীক্ষার হলে যে একটু পারফর্ম করতে পারো, আশা করি সবাই কাঙ্ক্ষিত রেজাল্ট করতে পারবা। তো তারপরেও একটা দায়িত্ব থাকে, যে বড় ভাই হিসেবে শেষ পর্যায়ে যে তোমাদের ২ টা কথা বলি, ২ টা পরামর্শ দিই। এইজন্য তোমাদেরকে আজকে এসেছি। কি করে শেষ পর্যায়ে বাংলায় এ প্লাস পাওয়া যেতে পারে? আমি একেবারে শুরুতে যে কথাটা তোমাদেরকে একটু বলব সেটা হচ্ছে, এই মুহূর্তে তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে বাংলাকে একটু সময় দেওয়া। বাংলাকে একটু সময় দেওয়া বলতে সেটা কেমন বোঝায়? এই যেমন দেখো ভাইয়া, গত কয়েকটা মাস তোমরা কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ বা যার যার গ্রুপ সাবজেক্ট যেটা রয়েছে সেটা নিয়ে কিন্তু মোটামুটি সারা বছর অনেক দৌড়াদৌড়ি করেছো, এবং মোটামুটি যার যার জায়গা থেকে কিন্তু অনেক 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 সময় দিয়েছো। এখন ভাইয়া তোমাকে তো মাথায় রাখতে হবে যে ওইগুলো যেমন একটা সাবজেক্ট, এই বাংলাও কিন্তু ঠিক তেমন একটা সাবজেক্ট। তোমরা লক্ষ্য করে দেখবা প্রতি বছর যখন এইচএসসি পরীক্ষার রেজাল্ট দেয় বা ফলাফল প্রকাশিত হওয়ার পরে দেখবা উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী কিন্তু এই বাংলার কারণে কিন্তু এ প্লাস বা গোল্ডেন প্লাস শেষ পর্যন্ত পায় না, এবং এর ফলে কিন্তু পরবর্তীতে যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ক্ষেত্রে কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্টস কিন্তু পড়ে। তো এই জন্যে তোমাদের হাতে যে কয়টা দিন সময় আছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি তোমরা যদি এই অল্প সময়টুকু সর্বোচ্চ কার্যকরীভাবে কাজে লাগাতে পারো, বিশ্বাস করো শেষ পর্যন্ত তুমি এ প্লাস নিয়ে আসতে পারবে। এখন আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম, যে তোমার এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে বাংলার জন্য প্রতিদিন একটু হলেও সময় বের করা, এবং আমি ব্যক্তিগতভাবে বলবো অন্ততপক্ষে ২ টা ঘন্টা সময় তুমি প্রতিদিন বাংলার জন্য বের করতেই হবে তোমাকে। এবং এই ২ ঘন্টা সময়কে তুমি প্রয়োজনে ২ ভাগে ৩ ভাগে ভাগ করে নাও। যে একটা সময় একটু বাংলা প্রথম পত্র পড়লে, পরবর্তী সময় বাংলা দ্বিতীয় পত্র পড়লে। মানে বিষয়টা হচ্ছে তুমি তোমার মতো এটা ডিজাইন করে ফেলো। কিন্তু বাংলাকে তোমাকে শেষ পর্যায়ে এসে একটু হলেও সময় দিতে হবে। কেননা একটু চিন্তা করে দেখো, শেষ পর্যন্ত যদি বাংলার কারণে গোল্ডেন এ প্লাস মিস হয়ে যায় বা এ প্লাস মিস হয়ে যায়, আমার কাছে মনে হয় যে তুমি নিজেকে আর ক্ষমা করতে পারবে না এটার জন্য। তো একটাই কাজ, বাংলার জন্য একটু সময় বের করো, এবং যেটুকু সময় তুমি বের করেছো বাংলার জন্য, এই সময়টাকে সর্বোচ্চ কার্যকরীভাবে কাজে লাগানোর চেষ্টা করো। সর্বোচ্চ কার্যকরীভাবে কিভাবে কাজে লাগানো যেতে পারে? সেটার জন্য এক্কেবারে ১ম এ যে কথাটা বলব সেটা হচ্ছে, বাংলা প্রথম পত্র নিয়ে তুমি যেটুকু যে পড়াশোনা করেছো, এখন ঠান্ডা মাথায় একটু চিন্তা করো যে আমি বাংলা প্রথম পত্রে কিভাবে সর্বোচ্চ নম্বর পেতে পারি? খেয়াল করে দেখবা বাংলা প্রথম পত্রে ১০০ র মধ্যে অন্যতম একটা গুরুত্বপূর্ণ জায়গা কিন্তু নিয়ে আছে এই এমসিকিউ। এই এমসিকিউ এ তুমি কত পাচ্ছ? অর্থাৎ এই এমসিকিউ এ ৩০ নম্বরের মধ্যে তুমি কত নাম্বার পেতে যাচ্ছ তার উপরে কিন্তু বাস্তবে তুমি বাংলায় কত নাম্বার পেতে যাচ্ছ, এটা অনেকটাই নির্ভর করছে। এবং আমি জানি সারা বছর তোমরা কম বেশি ওই পরীক্ষার আগে টুকটাক পড়াশোনা করে গিয়েছো। এমসিকিউ এর জন্য বা বহু নির্বাচনী প্রশ্নের জন্য কিন্তু আলাদাভাবে তুমি কিন্তু সেই সময়টা বের করোনি। কিন্তু এখনো কিন্তু হাতে সময় রয়েছে। এখন যদি তুমি কার্যকরীভাবে এই এমসিকিউ এর জন্য তুমি একটু সময় বের করতে পারো, তাহলে তুমি কিন্তু কাঙ্ক্ষিত ফলাফল এখান থেকে নিয়ে আসতে পারবে, এবং তোমাকে সময় বের করতেই হবে। কেননা একটা বিষয় তোমাকে মাথায় রাখতে হবে, এই যে বাংলা প্রথম পত্রের যে সিলেবাসটা ভাই রয়েছে, এই সিলেবাসের দিকে তুমি তাকালে দেখবা যে তুমি কিন্তু বাংলা প্রথম পত্রে সিকিউ বা সৃজনশীল প্রশ্নের জন্য তুমি মোটামুটি কিন্তু ঘুরে ফিরে এই চ্যাপ্টারগুলো খুব ভালোভাবে পড়েছো। আমি কথার খাতিরে ধরে নিচ্ছি তুমি অপরিচিতা খুব ভালোভাবে পড়েছো, বিলাসী খুব ভালোভাবে পড়েছো, আহ মাসি পিসি খুব ভালোভাবে পড়েছো, রেইনকোট খুব ভালোভাবে পড়েছো, এবং
যৌবনের গান বা জীবন বৃক্ষ, জীবন বৃক্ষ এই গল্পগুলো, প্রবন্ধগুলো কম বেশি সব ভালোভাবে পড়েছো। এবং আমি জানি, তুমিও জানো যে এখান থেকে কিন্তু পরীক্ষায় সৃজনশীল প্রশ্ন আসবেই। আমি কথা দিচ্ছি এই চ্যাপ্টারগুলো থেকে দেখবা ঘুরে ফিরে পরীক্ষায় প্রশ্ন আসছেই। কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে সৃজনশীল প্রশ্নের বাইরে যেও বহু নির্বাচনী প্রশ্ন বা এমসিকিউ টাইপের কোশ্চেন কিন্তু রয়েছে। এবং এই এমসিকিউ টাইপের কোশ্চেন কিন্তু ভাইয়া এই যে গদ্যগুলো রয়েছে বা পদ্যগুলো যা রয়েছে এখান থেকে কিন্তু যেকোনো জায়গা থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। এখন আমি কথার খাতিরে ধরে নিচ্ছি বাংলার নব্য লেখকদের প্রতিনিবেদন বা কথার কথা এই যে গন্তব্য কাবুল এই যে ২ টা গল্প তুমি ভালোভাবে পড়োনি। কিন্তু দেখবা পরীক্ষার হলে যে ওখান থেকে ২ টা বা ৩ টা প্রশ্ন এমসিকিউ আকারে যখন চলে আসবে, তুমি কিন্তু উত্তর করতে যেয়ে অনেকটা পাজলড হয়ে যাবা। অনেক কনফিউজড হয়ে যাবা। সুতরাং তোমার উচিত হবে অন্তত এমসিকিউ এ ৩০ নম্বর প্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ এই মুহূর্তে হাতে যতটুকু সময় আছে এই গল্পগুলো, এই কবিতাগুলো সর্বোচ্চ যতটা পড়া যায় চোখ বুলিয়ে যাবে। বিশেষ করে এই গল্প বা কবিতাগুলোর যে কবি পরিচিতি রয়েছে, কবি পরিচিতির মধ্যে যে সাহিত্যকর্মগুলো রয়েছে, এগুলো খুব মনোযোগ দিয়ে শেষ পর্যায়ে একটু দেখে যাবা। আমি জানি তুমি আমাকে বলবা যে, "ভাই আমার তো সাহিত্যকর্ম পড়তে গেলে মাথায় কিছুই থাকে না। সকালে পড়ি, বিকালে ভুলে যাই। বিকালে পড়লে রাত্রে যেয়ে ভুলে যাই।" ভাই বিশ্বাস করো, সবাই ভুলে যায়। তুমি হয়তো ভাবছো যে আমি মনে হয় শুধু ভুলে যাই। এই জগতে মনে হয় আর কেউ ভোলে না। বিশ্বাস করো সবাই ভুলে যায়। তাহলে এখন কথা হচ্ছে যে পরীক্ষার হলে যেয়ে তাহলে ভাইয়া সবাই কি করে ভালো উত্তর করতে পারে? পরীক্ষার হলে যেয়ে সবাই কিভাবে উত্তর করে জানো? পরীক্ষার হলে যেয়ে তুমি যে এই যে এত ইনফরমেশন এখন পড়ছো, প্রতিনিয়ত প্রচুর তথ্য তোমার মাথায় ঢুকছে। কিন্তু তুমি পরীক্ষার হলে যেয়ে দেখবা যে মাত্র ৩০ টা এমসিকিউ এ তোমার মস্তিষ্ক কাজ করছে। তো এই যে তুমি এত কিছু পড়ে গেলে, যে যখন দেখবা যে মাত্র ৩০ টা এমসিকিউ আসছে ওখান থেকে, তখন দেখবা যে তোমার ব্রেন তোমাকে গ্রিন সিগন্যাল দিচ্ছে এবং আস্তে, আস্তে দেখবে উত্তর হয়ে গেছে। তো এইজন্য যে কথাটা বলতে চাচ্ছিলাম যে তুমি যেটুকু পড়েছো, কবিতার ক্ষেত্রে দেখো তোমরা বুঝতে পারছো সোনার তরী থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে, বিদ্রোহী থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে, তাহারই পরে মনে থেকে আসবে, ১৮ বছর বয়স থেকে আসবে, আমি কিংবদন্তির কথা বলছি। এই সকল জায়গাগুলো থেকে দেখবা ভাইয়া ঘুরে ফিরে সৃজনশীল প্রশ্ন চলে আসবে। হয়তো কোনোটার থেকে একটু বেশি আসবে, কোনোটা থেকে কম আসবে। কিন্তু ঘুরে ফিরে দেখবা আমি এই যে টিক চিহ্নগুলো দিয়ে দিয়েছি, এখান থেকে দেখবা সৃজনশীল ম্যাক্সিমাম প্রশ্ন চলে আসবে। কিন্তু এমসিকিউ এর জন্য কিন্তু তোমাকে কম বেশি সবই পড়ে যেতে হবে। যেমন বিভীষণের প্রতি মেঘনাদ এই কবিতাটা পড়তে তোমার খুবই বিরক্তি লাগে, আমি জানি। কিন্তু খেয়াল করে দেখবা বিভীষণের প্রতি মেঘনাদ ওই কবিতার শেষে যে শব্দার্থগুলো রয়েছে, ওখান থেকে একটা শব্দার্থ পরীক্ষায় চলে এসেছে। এখন তুমি যদি এই গল্পগুলো, কবিতাগুলো শব্দার্থ ভালোভাবে পড়ে না যাও, সাহিত্য পাঠটা ভালোভাবে পড়ে না যাও, পরীক্ষার হলে যেয়ে দেখবা তুমি অনেক বিভ্রান্ত হয়ে গেছো। তো বিভ্রান্তির কিছু নেই, এখনো যথেষ্ট সময় আছে। একটু নিজেকে সময় দাও, দেখবা পরীক্ষার হলে যেয়ে তুমি এমসিকিউ অনেক ভালো করতে পারবে। তো যে কথাটা আমি বলছিলাম যে এমসিকিউ ভাইয়া তোমাকে ভালো করতেই হবে বাংলা প্রথম পত্রের ভালোর জন্য এবং আমি আশা করি শেষ পর্যন্ত ভালো হবে। এরপরে যেটা হবে সেটা হচ্ছে সৃজনশীল প্রশ্ন। সৃজনশীল প্রশ্নে তোমাদের মধ্যে এখনো অনেকেই আছো, তোমরা অনেকেই জানো না যে নাটক বা উপন্যাস থেকে কিন্তু পরীক্ষায় মাস্ট উত্তর করে আসতে হবে। তোমাদের মধ্যে অনেকের একটা ভ্রান্ত ধারণা রয়েছে যে আমি তো ভাইয়া গল্প বা কবিতাগুলো খুব ভালোভাবে পড়েছি, আমি ওইগুলো থেকেই ভাইয়া ৭ টা প্রশ্ন খুব ভালোভাবে লিখে আসবো এবং আমি খুব ভালো নাম্বার পাবো। ভাইয়া এটা করা যাবে না। কেন করা যাবে না? কেননা তুমি যে গল্পগুলো পড়েছো, যে কবিতাটা পড়েছো ওখান থেকে যেমন তোমাকে উত্তর করতে হবে, একইভাবে নাটক এবং উপন্যাস থেকে ২ টা করে প্রশ্ন থাকবে এবং সেখান থেকে একটা করে কিন্তু উত্তর করে আসতে হবে। আর সেটার জন্য তুমি যদি মনে করে থাকো এখনো পর্যন্ত তোমার উপন্যাসটা ভালোভাবে পড়া হয়নি, নাটকটা ভালোভাবে প্রিপারেশন নেওয়া হয়নি, এখনো সময় আছে, প্রিপারেশন নিয়ে নাও। যে যেভাবে পারো। তোমার যদি মনে হয় এখন শেষ পর্যায়ে যে আমি শুধু গাইড বইয়ের প্রশ্নগুলো একটু সলভ করে যাবো, করো। তোমার যদি কোথাও মনে হয় যে আমি কোথাও একটা সুন্দর ক্লাস দেখেছি YouTube এ, সেখান থেকে দেখে আমি একটা আইডিয়া নিয়ে পরীক্ষা হলে যে উত্তর করব। আমার কথা হচ্ছে তুমি যাই করো না কেন, দ্রুত তোমার প্রস্তুতি শেষ করো। তুমি যদি মনে করে থাকো যে পরীক্ষার আগের রাত্রে যেয়ে পড়ে আমি পরীক্ষার হলে যেয়ে সুন্দর করে উত্তর করে আসবো, এইটা কিন্তু ভাইয়া ঠিক হবে না। তোমার যেটুকু প্রস্তুতি আছে তুমি এখনই সেটা গুছিয়ে নাও। এখন অনেকেরই একটা কমন প্রশ্ন থাকে যে ভাইয়া সৃজনশীলে তো ১১ টা প্রশ্ন থাকে, সেখান থেকে ৭ টা প্রশ্ন আমি কিভাবে সর্বোচ্চ নম্বর এখান থেকে পেতে পারি? তো এই প্রশ্নের আসলে অনেক কথা আছে, অনেকভাবে এগুলো নিয়ে কথা বলা যায়। আমি শুধু একটা কথাই বলব ভাইয়েরা, শুধু একটাই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে সেটা হচ্ছে পরীক্ষার হলে যেয়ে তুমি মোটামুটিভাবে নিশ্চিত থাকো তুমি সৃজনশীল সকল প্রশ্নই ঘুরে ফিরে কমন পাবা। তোমাকে শুধু একটা কথাই মাথায় রাখতে হবে যে আমি যেভাবেই হোক প্রতিটা প্রশ্ন সুন্দর করে লিখে আসবো। আমাদের দেশে বেশিরভাগ ছেলেমেয়েদের যেটা হয় যেহেতু বাংলা পরীক্ষাটা একেবারে শুরুতে থাকে এবং পরীক্ষার হলে প্রথম দিন যে অনেকটা ঘাবড়িয়ে যায়, ওই প্রথম প্রশ্ন লিখতে যেয়ে প্রায় আধা ঘন্টা চলে যায় এবং পরবর্তীতে যখন ও লেখা শুরু করে ওর কলম অনেকটা স্লো হয়ে যায়। তো আমি তোমাদেরকে যে রিকোয়েস্টটা করব, বিশ্বাস করো এই সমস্যাটা কম বেশি সবাই ফেস করে। কিন্তু তোমার ঘাবড়ানো যাবে না। হ্যাঁ, প্রথম প্রশ্নে চলে গেছে, প্রায় আধা ঘন্টা যাক।
পরবর্তী প্রশ্নের জন্য তুমি আর বেশি সময় দিবা না। এবং একটা কথা মাথায় রাখবা, প্রতিটা সৃজনশীল প্রশ্ন লেখার জন্য কিন্তু 20 থেকে 21 মিনিটের বেশি সময় তুমি পাবা না। তো তুমি বুঝতে পারছো, যেহেতু প্রথম প্রশ্নটা লিখতে একটু সময় বেশি চলে গেছে, তাহলে পরবর্তী প্রশ্নগুলো ঠিক সুন্দর করে একেবারে সময়ের দিকে খেয়াল রেখে সুন্দর করে উত্তর করে আসবা। এবং এক্ষেত্রে আমার ছোট্ট আরেকটা পরামর্শ থাকবে তোমাদের জন্য, সেটা হচ্ছে পরীক্ষার হলে যাওয়ার আগে অন্ততপক্ষে 2 দিন বা 3 দিন একেবারে ঘড়ির দিকে তাকিয়ে সুন্দর করে 2 থেকে 3 দিন একেবারেই পরীক্ষার মতো করে বাসায় বসে বসে টাইম টেবল মেইনটেইন করে সুন্দর করে পরীক্ষা দিবা। প্রয়োজনে পুরো তুমি 2 ঘন্টা পরীক্ষা না দাও, অন্ততপক্ষে 1টা বা 2টা সৃজনশীল প্রশ্ন পরীক্ষার হলে যাওয়ার আগে অবশ্যই বাসায় বসে প্র্যাকটিস করবা। কেননা তুমি কিন্তু বুঝতে পারছো না, তোমার হয়তো মনে হচ্ছে, ভাইয়া আমি তো সারা জীবন কলেজে পরীক্ষা দিয়ে আসছি, আমি পারবো। আমি জানি তুমি পারবা, কিন্তু তারপরেও তুমি বাসায় অন্তত 1 দিন 2 দিন 3 দিন প্র্যাকটিস করবে। বুঝতে পেরেছো? তাহলে যেয়ে দেখবা পরীক্ষার হলে তোমার ওই ভয়টা আর থাকবে না। তো যেটা বলছিলাম, প্রতিটা প্রশ্নের জন্য 20 থেকে 21 মিনিট সময় রয়েছে। আমাদের ছেলেমেয়েদের যে ভুলটা হয়, 7টা প্রশ্নের মধ্যে সে 3টা বা 4টা প্রশ্ন খুবই ভালোভাবে লেখে, বাকি 2টা কোনো মতে লিখে আসে, আর একটা প্রশ্ন লিখতে পারে না, বা লিখলেও সেটা লেখার মতো না। ভাইয়া এই ভুলটা কোনোভাবেই করা যাবে না। আমার একটাই রিকোয়েস্ট থাকবে তোমাদের কাছে, তোমরা 7টা প্রশ্নই মোটামুটি একেবারে সমানভাবে লিখে আসো। খুব ভালো লেখার দরকার নেই, আবার খুব খারাপ লেখার দরকার নেই। তুমি 7টা প্রশ্নই মোটামুটি একেবারে ঢালাওভাবে সুন্দর করে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্নভাবে লেখো। দেখবা শেষ পর্যন্ত তুমি অন্যদের থেকে এগিয়ে থাকবে। এবং এক্ষেত্রে একটা কমন প্রশ্ন চলে আসে। কমন প্রশ্নটা কেমন? যে আমি কত পেজ লিখবো, কোন প্রশ্নের জন্য কত পেজ লিখলে ভাইয়া ভালো হবে? ভাইয়া তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, এই পেজের চিন্তা ভাবনা এখন থেকে ঝেড়ে ফেলো। তোমার কাজ হবে একটাই, জ্ঞানমূলক প্রশ্ন হচ্ছে 1 নম্বর। তুমি এই 1 নম্বরের জন্য 1 লাইন থেকে 2 লাইন, এর বেশি তোমার লেখার প্রয়োজন নেই। অনুধাবন অনুধাবনমূলক প্রশ্নে 2 নম্বর, এই 1 পাতার অর্ধেকের বেশি তোমার লেখার প্রয়োজন নেই। প্রয়োগমূলক প্রশ্নে 3 নম্বর থাকবে। 3 নম্বর প্রশ্নের জন্য 1 পাতা তো হবে না, 1.5 থেকে 2 পাতা, এর বেশি লেখার প্রয়োজন নেই। 1.5 থেকে 2 পাতা মানে বুঝতে পারছো তো? এই যে একটা পাতা, আর এর পরবর্তী পাতায় যে অর্ধেক বা ফুল। আর এই 4 নম্বর প্রশ্ন বা ঘ নম্বর প্রশ্ন হচ্ছে উচ্চতর দক্ষতামূলক প্রশ্নোত্তর। এটার জন্য তুমি 2 পাতা থেকে 3 পাতা, আমি কথার খাতিরে ধরে নিচ্ছি তুমি 4 পাতায় লেখো, অর্থাৎ 2টা পেজ লিখে আসো। এ পাতা ও পাতা, এ পাতা ও পাতা, শেষ। এখন আমি জানি তোমরা হয়তো অনেকেই বলবা যে ভাইয়া আমরা তো কলেজে এরকম লিখলে আমাদের টিচাররা নাম্বার দিতেন না। এইসব চিন্তা এখন ঝেড়ে ফেল। ওই যে একটা কথা বললাম, তুমি যদি 7টা প্রশ্নই পরীক্ষার হলে ভালোভাবে লিখে আসতে চাও, তাহলে খুব বেশি লেখা যাবে না। যেটুকু লিখলে 7টা প্রশ্ন ভালোভাবে লিখে আসা যায়, পরিষ্কার পরিচ্ছন্নভাবে লেখা যায়, তোমাকে সেই প্রক্রিয়ার মধ্যে যেতে হবে। তা না হলে ভাইয়া বিশ্বাস করো কি হবে জানো? তুমি 3টা বা 4টা প্রশ্ন ভালোভাবে লিখে আসবা, 2টা কোনো মতে তাড়াহুড়ো করে লিখে আসবা, শেষে যেয়ে দেখবা একটা প্রশ্নের উত্তর করেছো মাত্র 1 পাতা বা 1.5 পাতা। এবং পরীক্ষার হলের বাইরে এসে দেখবে যে তোমার মনটা, তোমার মুখটা শুকিয়ে আছে। এটা করা যাবে না। খুব বেশি লেখার প্রয়োজন নেই। কোয়ালিটিতে সবসময় ফোকাস করবা, কোয়ান্টিটি অনেক পরে। তুমি প্রতিটা প্রশ্ন গুছিয়ে লিখে আসো, তুমি দেখবা সৃজনশীল প্রশ্নে অবশ্যই তুমি 70 নম্বরের মধ্যে খুবই স্ট্যান্ডার্ড একটা নাম্বার পাবা। আমি কি তোমাদেরকে বোঝাতে পেরেছি? থ্যাংক ইউ। তাহলে বাংলা প্রথম পত্র নিয়ে ভাই অনেক কথা বললাম, এবং আমার বিশ্বাস তোমরা যার জায়গা থেকে যতটুকু প্রস্তুতি নিয়েছো, এখন এই শেষ সময় এসে এটুকু একটু গুছিয়ে নাও, একটা প্রি প্ল্যান করো, এবং সেই প্ল্যানটাকে এক্সিকিউট করার জন্য ছোট্ট করে প্রতিদিন তোমার পড়াশোনার মধ্যে 2 ঘন্টা করে সময় তুমি বাংলার জন্য রাখো, এবং বাংলা প্রথমের জন্য অবশ্যই। বাংলা দ্বিতীয় পত্র তুলনামূলকভাবে কিন্তু অনেক সহজ। কেন সহজ? কেননা আমি জানি তোমরা কম বেশি সবাই বাংলা দ্বিতীয় পত্র খুব ভালো পারো। বিশেষ করে বাংলা দ্বিতীয় পত্রে ব্যাকরণের বাইরে যেয়ে কিন্তু 70 নম্বর বরাদ্দ রয়েছে নির্মিতি অংশের জন্য। সুতরাং এই নির্মিতি অংশ এমন একটা অংশ, আমার কাছে কেন জানি মনে হয় যে তোমরা সবাই কম বেশি লিখে আসতে পারবা। এখন বাংলা দ্বিতীয় পত্রে তোমাদেরকে ছোট্ট একটা জায়গা একটু মাথায় রাখতে হবে ভাইয়া, সেটা হচ্ছে এই ব্যাকরণে কিভাবে সর্বোচ্চ চেষ্টা করে কিভাবে এখান থেকে 30 নম্বর নিয়ে আসা যায়। তো এটার জন্য ভাই তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে, শেষ পর্যায়ে এসে তোমরা যে যতটুকু পড়েছো, যে যা পড়েছো, এর বাইরে এখন নতুন করে কিচ্ছু পড়তে যাবে না। আমি কথার খাতিরে ধরে নিচ্ছি, বাংলায় শব্দ গঠন থেকে তুমি মনে করো, কথার কথা আমি ধরে নিচ্ছি, তুমি সমাসের উপরে একটা প্রস্তুতি নিয়ে রেখেছো, এবং উপসর্গের উপরে একটা ভালো প্রস্তুতি তুমি নিয়েছো। আমি কথার খাতিরে ধরে নিচ্ছি তোমার প্রকৃতি প্রত্যয়টা ভালোভাবে পড়া হয়নি। এখন ভাই পরীক্ষা 10 দিন পর, এখন যদি ভাই তুমি নতুন করে প্রকৃতি প্রত্যয় পড়তে যাও, দেখবা যে তোমার মাথায় কিন্তু অনেক বেশি চাপ কাজ করছে। তো এই জন্য আমার একটা রিকোয়েস্ট থাকবে, নতুন করে এখন কিচ্ছু পড়ার দরকার নেই। প্রতিটা প্রশ্নে তুমি যা পড়েছো, যতটুকু পড়েছো, সেই পড়াটাকে এখন শেষ পর্যায়ে সুন্দর করে রিভিশন দাও। রিভিশনের কোনো অল্টারনেটিভ এই মুহূর্তে তোমার কাছে কিছু নাই। নতুন করে কিচ্ছু পড়ার দরকার নেই। জাস্ট যে পড়াটা বারবার পড়া হয়েছে, সেই পড়াটাকে শেষবার আরেকবার চোখ বুলিয়ে নাও।
আমি শেষবারের মতো ব্যাকরণের যে ৬টা প্রশ্ন থাকে, সেই ৬টা প্রশ্নে যে ৬টা আইটেম রয়েছে, সেই ৬টা আইটেম শেষবারের মতো তোমাদেরকে আরেকবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি। প্রথম প্রশ্ন আসে উচ্চারণ থেকে, এবং উচ্চারণ থেকে খেয়াল করে দেখো এই যে যথারীতি নিয়ম থেকে আসে, এবং ঠিক ৮টা শব্দ থাকে, সেই ৮টা শব্দের মধ্য থেকে ৫টি শব্দের উচ্চারণ লিখতে বলা হয়। এখন তোমার যদি মনে হয় যে ভাইয়া আমি এই ১ নাম্বার প্রশ্নের উত্তর করার জন্য আমি ক নাম্বার এটা পড়েছি, অর্থাৎ উচ্চারণ নিয়ম পড়েছি, তুমি ভাইয়া ওই নিয়মই পড়ো। এখন তোমার নতুন করে এই উচ্চারণ পড়ার প্রয়োজন নাই। তবে আমার ব্যক্তিগত একটা রিকোয়েস্ট থাকবে তোমাদের জন্য, সেটা হচ্ছে তুমি যদি এই ২টা অপশনের কথা বলো যে ভাইয়া পরীক্ষার আমি ভালো করতে চাচ্ছি, তার জন্য কোনটা বেস্ট অপশন আমার জন্য, আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব তোমরা সবসময় চেষ্টা করবা এই খ নাম্বার যে অপশনটা থাকে বা খ নাম্বার যে প্রশ্নটা থাকে এখান থেকে পরীক্ষায় উত্তর করে আসার চেষ্টা করো। দিস ইজ মাই রিকোয়েস্ট টু ইউ। কেননা এইখানে একেবারে অ্যাবসোলুট নাম্বার পাওয়া সম্ভব, একেবারে ৫-এ ৫ পেয়ে যাবা, এটা নিয়ে দুশ্চিন্তা করার কিছু নেই। ঠিক আছে? আর কেউ যদি মনে করে থাকো যে ভাই আমি এখন নতুন করে এটা পড়তে পারবো না, পড়ার প্রয়োজন নেই, তুমি এই ক নাম্বার প্রশ্নটাই পড়ো, কোনো সমস্যা নেই। ২ নাম্বার প্রশ্ন আসে কোথা থেকে? বানান থেকে, যথারীতি বানানের নিয়ম থেকে। আর হচ্ছে এরকম ৮টা ভুল বানান দেওয়া থাকবে, এই ভুল বানানকে শুদ্ধ করে লিখতে হবে। এবং আমি এক্ষেত্রেও তোমাদেরকে রিকোয়েস্ট করব এই যে খ নাম্বার প্রশ্নটা যেটা থাকে এটা থেকে পরীক্ষা উত্তর করে আসার জন্য। এবং আমি তোমাদেরকে শেষবারের মতো আরেকটা পরামর্শ দিয়ে রাখছি, এই বানান বলো, উচ্চারণ বলো বা যাই বলো না কেন, বিগত ৫ থেকে ৭ বছরের বিগত বছরের প্রশ্ন তোমরা একটু পড়ে যাও, দেখবা পরীক্ষার হলে যে তুমি মোটামুটিভাবে প্রত্যেকটা প্রশ্নের উত্তর করে আসতে পারছো। এই যে বানানের কথা বলছিলাম, বিগত ৫ থেকে ৭ বছরে বোর্ডে আসা বানানগুলো তুমি পড়ে যাও, পরীক্ষার হলে যে হয়তোবা তুমি এই ৮টা সব কমন পাবে না, কিন্তু ৬টা বা ৭টা তুমি কমন পাবে। তোমরা যারা কম বেশি এর মধ্যে পড়াশোনা করেছো বুঝতে পারছো আমি যেটা বলছি আমার কথা ঠিক আছে। ৩ নম্বর প্রশ্ন থেকে শব্দ শ্রেণী থেকে তোমাদের যার যেটা ভালো প্রস্তুতি নেওয়া হয়েছে তোমরা সেটাই শেষবারের মতো চোখ বুলিয়ে নাও। আমার ব্যক্তিগত পরামর্শ থাকে এই খ নাম্বার প্রশ্ন থেকে উত্তর করার জন্য। কিন্তু ভাইয়া তোমার যদি মনে হয় যে ভাইয়া আমি এই খ নাম্বার প্রশ্নটা অর্থাৎ ব্যাকরণিক এই শব্দ শ্রেণীটা আমি ভালোভাবে প্রস্তুতি নিতে পারিনি, কোনো প্রয়োজন নেই, একেবারেই প্রয়োজন নেই। জাস্ট তুমি একটাই কাজ করো, তুমি এই শব্দ শ্রেণী বাদ দিয়ে তুমি যদি এটা পড়ে থাকো তুমি এটাই পড়ে, এবং খেয়াল করে দেখবা ঘুরে ফিরে ৩টা ৪টা প্রশ্ন থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, এটা পড়ে যাও, পরীক্ষায় এটা উত্তর করতে পারবে। এবং পরবর্তী প্রশ্ন, এতদিন শর্ট সিলেবাস ছিল, সাধারণত দেখা যেত যে উপসর্গ থেকে প্রশ্ন আসতো আর ব্যাস বাক্য সহ সমাস থেকে পরীক্ষায় প্রশ্ন আসতো। এখন তোমরা জানো যে তোমাদের নতুন সিলেবাস মানে ফুল সিলেবাসে এবছর কিন্তু প্রকৃতি প্রত্যয় কিন্তু এখানে আছে। তো যে কথা আমি একটু আগে বলছিলাম, তোমরা যদি প্রকৃতি প্রত্যয় না পড়ে থাকো এখন নতুন করে পড়ার কোনো প্রয়োজন নেই, আর যদি পড়া হয়ে থাকে সুন্দর করে পড়ে যাও, সমস্যা নেই। তো আমি ধরে নিচ্ছি তোমরা এই ২টা জায়গা খুব ভালোভাবে পড়েছো, এই ২টা জায়গা শেষবারের মতো সুন্দর করে রিভিশন দাও, এবং যে কথাটা বলছিলাম সমাসের বিগত বছরের প্রশ্নগুলো সুন্দর করে দেখে যাও, এবং দেখবা পরীক্ষার হলে এখান থেকে কমন প্রশ্ন চলে আসছে। আর উপসর্গ থেকে ঘুরে ফিরে একটাই প্রশ্ন, তোমরা জানো যে উপসর্গের প্রয়োজনীয়তা বা উপসর্গের অর্থবাচকতা, অর্থদ্যোতকতা, ঘুরে ফিরে এই প্রশ্নই, এর বাইরে আর কিছু নাই। ওকে? এবং পরবর্তী প্রশ্ন, এই যে ঘুরে ফিরে দেখো বাক্য এবং নির্দেশ অনুসারে বাক্য রূপান্তর, একই কথা, তোমরা যেটা পড়েছো যেটার প্রস্তুতি নিয়েছো সেটাই পড়ো, এর বাইরে এখন নতুন করে আর কিছু পড়ার দরকার নেই। ৬ নম্বর প্রশ্নের ক্ষেত্রে এই ক নাম্বার প্রশ্ন উত্তর করতে পারো, খ নাম্বার উত্তর করতে পারো, তবে একটু ঠান্ডা মাথায় উত্তর করবা, কেননা এটা খুবই সহজ প্রশ্ন, কোনোভাবেই যেন ভুল না হয়। ঠিক আছে? এবং খেয়াল করে দেখবা এই ৬ নাম্বার প্রয়োগ অপপ্রয়োগের সাথে কিন্তু ২ নাম্বার প্রশ্নের বানানের একটা মিল রয়েছে। তো তোমরা একটু সুন্দর করে দেখে যেও, দেখবা এখানে তুমি চেষ্টা করলেও এখানে নাম্বার কাটা যাবে না, জাস্ট একটু অ্যালার্ট থাকতে হবে পরীক্ষার হলে, নাথিং এলস। ওকে? আচ্ছা, তো আমি ব্যাকরণ অংশ নিয়ে মোটামুটি যেটুকু বলার বলেছি, তোমরাও যে যতটুকু পড়ার পড়েছো, আমার ব্যাকরণ নিয়ে শুধু একটাই পরামর্শ থাকবে, তোমরা যে যতটুকু পড়েছো জাস্ট সেটাই এখন পড়ো, আর নতুন করে কিছু পড়তে যেও না। ওকে? আর বিগত বছরে আসা প্রশ্নগুলো বারবার চোখ বুলাও, দেখবো পরীক্ষার হলে যে ওখান থেকে প্রশ্ন আসছে। ওকে? এখন এই যে নির্মিতি অংশ, এই নির্মিতি অংশ নিয়ে আমি একেবারে সংক্ষেপে ২টা কথা বলি, কেননা তোমরা কম বেশি সবাই নির্মিতি পারবা, পরীক্ষার হলে যে সুন্দর করে উত্তর করে আসতে পারবা। আমি শুধু তোমাদের এখন একটু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি কোনগুলো পরীক্ষার হলে উত্তর করাটা সবচেয়ে ভালো হবে। এই যে পারিভাষিক শব্দ এবং অনুবাদ থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে, আমার রিকোয়েস্ট থাকবে তোমাদের কাছে তোমরা চেষ্টা করো পারিভাষিক শব্দ থেকে একটু পরীক্ষা উত্তর করে আসার জন্য। এবং এক্ষেত্রে আমি একই কথা বলবো, বিগত ৫ থেকে ৭ বছরে বোর্ডে আসা পারিভাষিক শব্দগুলো একটু সুন্দর করে দেখে যাও, পরীক্ষার হলে যেয়ে দেখবা 100% কোশ্চেন ওখান থেকে চলে আসছে। আর যদি কোনোভাবে দেখো যে না ভাইয়া পরীক্ষার হলে আনকমন প্রশ্ন চলে আসছে, দেখবা যে অনুবাদ বা ট্রান্সলেশন থেকে অনেক সহজ প্রশ্ন চলে আসছে, উত্তর করে আসো, সমস্যা নেই। তবে অনুবাদ করার ক্ষেত্রে একটু বানান বিষয়ে সতর্ক থেকো। ঠিক আছে? বুঝতেই পারছো, অল্প কয়েকটা লাইন লিখলেই ১০ নম্বর, সুতরাং একটু সতর্ক থাকতে হবে। এরপরে দিনলিপি লিখন, অভিজ্ঞতা বর্ণন বা ভাষণ অথবা প্রতিবেদন থেকে। প্রতিবেদন নিয়ে তোমাদের অনেক ধরনের কনফিউশন থাকে, আমি শুধু তোমাদেরকে একটাই রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে প্রতিবেদনের যে কোনো একটা ফরম্যাট একটু ভালোভাবে তোমার বই থেকে দেখে যাও,
দেখবা পরীক্ষায় প্রতিবেদন থেকে প্রশ্ন এসেছে এবং তুমি উত্তর করে আসবা, দেখবা তুমি একেবারে 10-এ 10 পাবে। প্রতিবেদনের উপরে আমি ছোট্ট একটা ক্লাস করে তোমাদেরকে দিয়ে দিব, ছোট্ট একটা ভিডিও করে আপলোড করে দিব, তোমরা শেষবারের মতো পরীক্ষার হলে যাওয়ার আগে একবার দেখে যেও। এবং দিনলিপি লিখন অথবা অভিজ্ঞতা বর্ণন, এখান থেকে দিনলিপি লেখা এটা তুলনামূলকভাবে আরো সহজ। পরীক্ষার হলে কখনো জটিল প্রশ্ন উত্তর করতে যাবা, যেটা লিখে তুমি সময়ের মধ্যে শেষ করতে পারবা, তুমি সেটাই চেষ্টা করবে। এরপরে পরীক্ষায় প্রশ্ন আসবে পরবর্তীতে বৈদ্যুতিন চিঠি অথবা খুদে বার্তা অথবা পত্র লিখন বা আবেদনপত্র। বৈদ্যুতিন চিঠি যদি পরীক্ষায় প্রশ্ন আসে অবশ্যই সেটাই উত্তর করবে। এবং দেখবা বৈদ্যুতিন চিঠিরও কিন্তু একটা ফরম্যাট রয়েছে, যেমনটা তোমরা ইংরেজিতে ইমেল লিখে থাকো, তো ওই ফরম্যাটটা মেনটেন করে পরীক্ষার হলে লিখে আসবা এবং দেখবা তোমাকে টিচার চেষ্টা করলেও ওখানে নাম্বার কাটতে পারবে না। জাস্ট সুন্দর ফরম্যাটটা মেনটেন করে চলে আসবে। এর পরবর্তীতে সারাংশ সারমর্ম অথবা ভাব সম্প্রসারণ। আমার রিকোয়েস্ট থাকবে সারাংশ এবং সারমর্ম থেকে উত্তর করার জন্য, এবং সারাংশ এবং সারমর্মে সর্বোচ্চ সতর্ক থাকবা বানান বিষয়। এটা এমনি একটা কমন সেন্সের ব্যাপার যে 2 থেকে 3 লাইন লিখে তুমি 10 নম্বর পেতে চাচ্ছ, তো তার মধ্যে যদি ভাই তুমি 5টা বানান ভুল করো, টিচার চাইলেও কিন্তু তোমাকে নাম্বার বেশি দিতে পারবে না। বুঝতে পেরেছো? সুতরাং বানান বিষয়ে সতর্ক থাকবে। এরপরে যেটা রয়েছে সংলাপ রচনা অথবা ক্ষুদে গল্প থেকে। আমার অনুরোধ থাকবে সংলাপ রচনা থেকে তোমরা উত্তর করে আসবা, এবং সংলাপের ক্ষেত্রে 8 থেকে 10টা জোড়া করে আসবা, এবং সংলাপ রচনা বা সংলাপ লেখার ক্ষেত্রে অবশ্যই প্রশ্নপত্রটা ভালোভাবে পড়ে নেবা, প্রশ্নে কি বলা আছে সুন্দর করে দেখে উত্তর করো। এরপরে প্রবন্ধ নিবন্ধ বা রচনা, যাই হোক, এখান থেকে আমার একটাই অনুরোধ থাকবে, তোমাদের এটা নিয়ে অনেক ধরনের জল্পনা কল্পনা রয়েছে যে ভাই আমি যা পড়েছি পরীক্ষা আসবে তো, আমি কথা দিচ্ছি পরীক্ষা আসবে। শুধু একটাই কাজ করবা, তোমরা তোমাদের মতো একটা সাজেশন নিয়ে নাও, তোমাদের মতো একটা সাজেশন তৈরি করো। তুমি দেখবা রচনার ক্ষেত্রে এই যে বিজ্ঞান রিলেটেড যেগুলো রয়েছে ওখান থেকে প্রতি বছর একটা প্রশ্ন থাকে, মানব কল্যাণে বিজ্ঞান, চিকিৎসা ক্ষেত্রে বিজ্ঞান, কৃষি ক্ষেত্রে বিজ্ঞান। আবার দেখবা কিছু প্রবন্ধ জাতীয় প্রবন্ধ রয়েছে বা রচনা রয়েছে, ওখান থেকে পরীক্ষায় প্রতি বছর প্রশ্ন আসে। অধ্যবসায়, সময়ানুবর্তিতা, নিয়মানুবর্তিতা, শ্রমের মর্যাদা, একটু খেয়াল করে দেখবে এখান থেকে প্রশ্ন আসেই। সুতরাং এই যে একটা ইউনিট রয়েছে, এই ইউনিটগুলো যে কোনো একটা ইউনিট তুমি একটু ভালোভাবে পড়ে যাও, এবং আমি জানি তোমরা কম বেশি পড়েছ। একটাই কাজ করো, শুধু রচনা বা প্রবন্ধের ক্ষেত্রে ভূমিকা এবং উপসংহারটা খুব সুন্দর করে লিখবা, মেইন পয়েন্টস গুলো স্পষ্টভাবে লিখবা। আর অনেকে বলো যে ভাই কয় পেজ লিখতে হবে, পেজ নিয়ে তোমার চিন্তা করতে হবে না, তুমি অন্তত হাতে আধা ঘন্টা রাখবা, যতক্ষণ পারো লিখবা মনের মাধুরী মিশিয়ে, এতেই হয়ে যাবে। বুঝতে পেরেছো? তবে অন্তত 10 থেকে 12 পেজ লেখার চেষ্টা করবা, কেননা 20 নম্বরের জন্য তুমি যদি মিনিমাম 10 থেকে 12 পেজ না লেখো, এটা কিন্তু আসলে অনেক কম হয়ে যায়। আর এর বেশি যে যত লিখতে পারো ততই ভালো। তো ভাইয়া পরীক্ষার আগে আমার মনে হয় এর বেশি আর বলার কিছু নাই। আমার শুধু একটাই অনুরোধ থাকবে তোমাদের কাছে, যে যতটা পড়েছো নিজের উপর বিশ্বাস রাখো, নিজের উপর আস্থা রাখো। কে কতটা পড়েছে, কে বেশি পড়েছে, কে কম পড়েছে, এই তুলনায় যাওয়ার কোনো দরকার নাই। তোমার তুলনা তুমি তোমার সাথেই করো। বুঝতে পেরেছো? তোমার হাতে এখন যেটুকু সময় আছে, তুমি শেষবারের মতো বাংলাটাকে একটু নিজের মতো করে রিভিশন দিয়ে পরীক্ষার হলে চলে যাও। দেখবা পরীক্ষার হল থেকে বের হয়ে আসার পর তোমার মুখের চওড়া হাসি আসলে কেউ আটকাতে পারবে না। আর ঠিক পরীক্ষার আগ মুহূর্তে আমি তোমাদের জন্য এবং আমাদের শিক্ষক পক্ষ থেকে একেবারে ওয়ান শট ফাইনাল টাচ নামক একটা ক্লাস নিব, এবং একটু কষ্ট করে হলেও পরীক্ষার আগে দেখে যেও। দেখবা এই লিখিত অংশে আমি শেষ পর্যন্ত যে খুব সুপার একটু সাজেশন দিয়ে দিব, এবং আরো ইন ডিটেইলস সুন্দর করে বুঝিয়ে দিব কত পেজ লিখতে হবে, কতটুকু লিখতে হবে, এটা নিয়ে ওই দিন অর্থাৎ পরীক্ষার আগের দিন আরো ইন ডিটেইলস কথা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।